তো ফিজিওলজি এখানে কয়েকটা ভাগে। ফার্স্টে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে সমস্ত জিনিসগুলো হয় সেটা হচ্ছে যে এদের ম্যাক ভ্যালু যেটা মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন ভ্যালু এটা কমে যায়। তো কমে যাওয়ার পিছনে ২ টা কারণ। একটা হচ্ছে প্রোজেস্টেরনের পরিমাণ বেশি এবং এন্ডরফিনের পরিমাণ বেশি। এখানে শুধুমাত্র যে ভলাটাইলস তা না, আইভি অ্যানেস্থেটিক্স এবং ওপিওয়েড সবগুলোরই কনসেন্ট্রেশন লেভেল আমাদের কম লাগে ফর দ্য অ্যানেস্থেটিক পারপাস। যদিও এই সমস্ত পেশেন্টের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা স্টিমুলেটেড থাকে, প্রেগন্যান্সির পেশেন্টের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা স্টিমুলেটেড থাকে, কিন্তু তবুও আমাদের ম্যাক ভ্যালু কমে যাচ্ছে। কারণ এই সমস্ত ড্রাগ যে সমস্ত রিসেপ্টরের উপরে কাজ করে সেই সমস্ত রিসেপ্টরের সেনসিটিভিটি বেড়ে যায়। প্রেগন্যান্সিতে এপিডুরাল প্রেশার যেরকম বেড়ে যায় ঠিক তেমনি সিএসএফ প্রেশারও বেড়ে যায়। যার কারণে আমাদের এপিডুরাল অথবা সাবারাকনয়েড ব্লকে আমরা যে ড্রাগ ইউজ করি সেটার এক্সটেনশনটা অনেক বেড়ে যায়। তো এক্সটেনশন যে বাড়ে এটার পিছনে টোটাল কারণ হচ্ছে ৫ টা। আ এটা স্মিথেই আছে যে টোটাল ৫ টা কারণে এটার এক্সটেনশনটা বাড়ছে। ১ নাম্বার কথা হচ্ছে যেটা স্পেস, সেই স্পেসের ভলিউমটা কমে যায়। মানে সাবারাকনয়েড স্পেস এবং এপিডুরাল স্পেসের ভলিউমটা কমে যাচ্ছে। যেহেতু প্রেশার বেড়ে যাচ্ছে সেজন্য ডুরার আম ডুরা দিয়ে ড্রাগের ডিফিউশনটা অনেক বেশি হচ্ছে। আবার কি যে ভেনাস কনজেশন যখন হয়, মনে করেন যে এটা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের ভিতরে মনে করেন এটা ল্যামিনা, মানে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। তো ইন্টারভার্টিব্রাল ফোরামেনের এখানে ভেনাস কনজেশন মানে ভেনগুলো সব ফুলে, ফুলে যাচ্ছে। তো যখন ভেনাস কনজেশন যখন হচ্ছে তখন সে এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন গুলোকে মোটামুটি বন্ধ করে দিচ্ছে এবং এদিক দিয়েই তো আপনার স্পাইনাল নার্ভ বের হয়। তো এর আগে আমরা পড়েছিলাম যে স্পাইনাল নার্ভ যখন বের হচ্ছে তখন রুট থেকে কিন্তু বেশ কিছু দূর পর্যন্ত আমাদের ডুরা ম্যাটার চলে যাচ্ছে এবং তার সাথে, সাথে অ্যারাকনয়েড ম্যাটারও চলে যাচ্ছে। তাহলে অ্যারাকনয়েড, ডুরা ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার যদি চলে যায় তার মানে এখানে সিএসএফ ও আছে। তো যখন এই ভেনাস কনজেশন হয় তখন এই পথগুলোকে বন্ধ করে দেয়। যার কারণে এদিক দিয়ে যে ড্রাগটা গিয়ে সিস্টেমে চলে যাবে এই ঘটনাটা তখন আর হয় না। তার মানে ভেনাস কনজেশন এর কারণে এই সমস্ত ফোরামেনা দিয়ে যে ড্রাগ লস সেইটার পরিমাণটা অনেক কমে যাচ্ছে এবং এটাকে আমরা বলছিলাম যে কিছু দূর যাওয়ার পরে ডুরাটা আপনার এপিনিউরিয়ামের সাথে একটা কলারের মতো তৈরি করে। এই ডুরাল স্লিভ দিয়ে ড্রাগের লসটা তখন কম হয়। কোনো পেশেন্টের যদি প্রেগন্যান্সিতে হাইপার ভেন্টিলেশন করতে থাকে, এটা সব পেশেন্টের যে হবে তা না। আ হ্যাঁ, হাইপার ভেন্টিলেশন হয়। হাইপার ভেন্টিলেশন বাট এই হাইপার ভেন্টিলেশন মানে অতটা তীব্র না। কিন্তু তবুও কিছুটা হাইপার ভেন্টিলেশন এর জন্য প্রেগন্যান্সিতে পিএইচ টা সবসময় একটু আপার রেঞ্জে থাকে। পিএইচ টা নরমাল রেঞ্জের মধ্যেই থাকে কিন্তু নরমালের ভিতরে আপার লিমিট অফ দ্য নরমাল রেঞ্জে থাকে 7.44 লেভেলে থাকে অথবা 7.40 এই লেভেলে থাকে। তো যখন পিএইচ টা এই লেভেলে থাকে সেই সময় ফ্রি সল্ট অফ ড্রাগের পরিমাণটা বেড়ে যায়। যখন ফ্রি সল্ট এর পরিমাণটা বেড়ে যায় তখন ড্রাগটা সাবারাকনয়েড স্পেসে অনেকক্ষণ ধরে থাকছে। এছাড়া আ যে আ প্রোজেস্টেরন যেটা আছে সেই প্রোজেস্টেরন হচ্ছে হলো যে নার্ভের এক্সাইটেবিলিটি টাকে কমায় দেয়। যার কারণে কিন্তু ম্যাক ভ্যালুটা কমে যাচ্ছে। সো এই সমস্ত কারণে আমাদের টোটাল আ লোকাল অ্যানাস্থেটিক্স এর পরিমাণ কম লাগছে। রেসপিরেটরি চেঞ্জ এখানে উ আ ডিউ টু ইন্ট্রা-অ্যাবডোমিনাল প্রেশারটা বাড়ার কারণে ডায়াফ্রামের উপরে প্রেশার পড়ে এবং ডায়াফ্রামটা একটু উপরের দিকে উঠে যায়। ৪ সেন্টিমিটারের পর্যন্ত এটার আ হাইটটা একটু উপরের দিকে উঠে যায় এবং ডায়াফ্রামের উপর একটা স্প্লিন্টিং ইফেক্ট হয়। এটার সাথে, সাথে যেটা হয় আ যে থোরাসিক কেজের ডায়ামিটারটা বেড়ে যায়। থোরাসিক কেজের ডায়ামিটারটা বোথ ট্রান্সভার্স ডায়ামিটার অ্যান্ড anterior posterior ডায়ামিটার দুটাই কিন্তু
বেড়ে যাচ্ছে এবং তার সাথে সাবকোস্টাল অ্যাঙ্গেল এটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল কনটেন্টকে জায়গা দেওয়ার জন্য সাবকোস্টাল অ্যাঙ্গেলটা 68.5 ডিগ্রি থেকে বেড়ে 103.5 ডিগ্রিতে হচ্ছে যাতে জায়গা করে নিতে পারে। এখন এই সমস্ত ইফেক্টের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে থোরাসিক কেইজের কমপ্লায়েন্সটা কমে যায়। থোরাসিক কেইজের কমপ্লায়েন্সটা কমে যায়। বাট লাং কমপ্লায়েন্স কিন্তু ঠিক থাকে। লাং কমপ্লায়েন্স কিন্তু ঠিক থাকে। এটা একটা ইম্পোর্টেন্ট ফর এমসিকিউ যে প্রেগন্যান্সিতে লাং কমপ্লায়েন্স এর কোনো পরিবর্তন হয় না। কিন্তু থোরাসিক কেইজের কমপ্লায়েন্সটা কমে যায়। প্রেগন্যান্সিতে রেসপিরেটরির ফাংশনাল চেঞ্জ এর ভিতরে অন্যতম একটা চেঞ্জ হচ্ছে এয়ারওয়ে এর চেঞ্জ এবং যদি নরমাল প্রেগন্যান্সি হয় তাহলে সেক্ষেত্রে আ লার্জ এয়ারওয়ে গুলো এটা ডিউ টু দ্য ইফেক্ট অফ প্রোজেস্টেরন লার্জ এয়ারওয়ের ডায়ামিটারটা বাড়ে এবং ডায়ামিটার বাড়ার কারণে রেজিস্ট্যান্স কমে যায়। 35% এর মতো রেজিস্ট্যান্সটা কমে যায়। কিন্তু প্রেগন্যান্সির এয়ারওয়ে ডিফিকাল্টি হইতে পারে কি কারণে? ১ নাম্বার কজ হচ্ছে ইন্টারস্টিশিয়াল ইডিমা। এই ইন্টারস্টিশিয়াল ইডিমা মেইনলি প্রি-এক্লাম্পসিয়াতে বেশি হয় এবং প্রি-এক্লাম্পসিয়াতে ক্যাপিলারি ইনগর্জমেন্ট এর জন্য এই ইন্টারস্টিশিয়াল ইডিমার পরিমাণটা বেড়ে যায়। ক্যাপিলারি ইনগর্জমেন্ট তার সাথে ক্যাপিলারি পারমিয়াবিলিটি টা বেড়ে যাচ্ছে। আর অন্যান্য কি কারণে আপনার এয়ারওয়ে ডিফিকাল্টি হতে পারে? সেটা হচ্ছে টাং এবং এপিগ্লটিস এটা লার্জ হয়ে যায়। ব্রেস্টের সাইজ বেড়ে যায়। তার সাথে অক্সিজেন কনজাম্পশন বাড়ে এবং ডায়াফ্রামেটিক মুভমেন্ট যেটা সেটা রেস্ট্রিক্টেড হয়। কারণ ডায়াফ্রামটা উপরের দিকে উঠে যাচ্ছে, প্রেশার দিচ্ছে, ডায়াফ্রামেটিক মুভমেন্টটাও রেস্ট্রিক্টেড হচ্ছে। এবং তার সাথে এফআরসি যেটা সেই এফআরসিটা কমে যাচ্ছে। এফআরসি নিয়ে আমরা আবার পরবর্তীতে কথা আসছি। এই সমস্ত জিনিসের ইন টোটাল ইফেক্ট যেটা, সেটা হচ্ছে যে যদিও এখানে এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে ইন কেস অফ নরমাল প্রেগন্যান্সি, বাট যখনই এই ধরনের কমপ্লিকেটেড এয়ারওয়ে হয়ে যাচ্ছে, সে সময় কিন্তু এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে যাচ্ছে। যখন এয়ারওয়েটা ইডিমাটাস হয়ে যাচ্ছে, তখন এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে যাচ্ছে এবং ব্যাক মাস্ক ভেন্টিলেশন করাটা তখন ডিফিকাল্ট হয়ে যায়। এবং আপনার পেশেন্ট যদি সিডেটেড থাকে, মনে করেন প্যাথিডিন দিয়েছেন 100 মিলিগ্রাম, তাহলে সেক্ষেত্রে এয়ারওয়ে অবস্ট্রাকশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। এবং যখনই এয়ারওয়ে ম্যানেজ করবেন, এদের ম্যালামপ্যাথি স্কোরিং কিন্তু আনপ্রেডিক্টেবল। এইটা হওয়ার কারণে যখনই আপনি পেশেন্টকে আ প্রি অ্যানেস্থেসিয়া চেকআপ এর সময় আপনি তো চেকআপ করছেনই, কিন্তু যখন আপনি ইন্টিউবেট করতে যাবেন, তখন আবার আপনাকে চেকআপ করতে হবে। শর্ট হ্যান্ডেলড ল্যারিঙ্গোস্কোপ আপনি ইউজ করছেন, স্মল ডায়ামিটার অফ টিউব আপনি ইউজ করছেন এবং নাসোফ্যারিঞ্জিয়াল অ্যাপ্রোচ প্রেগন্যান্সিতে করা যাবে না। বিশেষ করে এই প্রি-এক্লাম্পসিয়ার ক্ষেত্রে যে ন্যাসাল এয়ারওয়ে দেওয়ার সময় ন্যাসাল এয়ারওয়েটাকে এভয়েড করতে হবে। রেসপিরেটরি চেঞ্জ ইস ভেরি ইম্পোর্টেন্ট এবং এ এ এখা এটা এই জায়গাটা কিন্তু কিছুটা আ মানে গোলমেল পেকে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে। প্রেগন্যান্সিতে রেসপিরেটরির ভিতরে এফআরসি কমে যাচ্ছে। তার সাথে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কমে যাচ্ছে এবং রেসিডুয়াল ভলিউম কমে যাচ্ছে। তাহলে কমে যাওয়া ভলিউম কিন্তু মেইনলি এই ৩ টা। যে আমরা যদি আ আমাদের আ টোটাল আ যদি চিন্তা করি যে আ টোটাল লাং ক্যাপাসিটির ভিতরে যে সমস্ত প্যারামিটারস গুলো আছে, তার ভিতরে কিন্তু সবকিছুর যে চেঞ্জ মানে কমে যাচ্ছে ব্যাপারটা তা না। সমস্যা হচ্ছে আমাদের সমস্যা হবে এই জায়গাতেই যে কোন জিনিসগুলো কমে যাচ্ছে। টাইডাল ভলিউমের নিচে যাহা আছে তাহা কমে যায়। তাহলে টাইডাল ভলিউমের নিচে কি আছে? টাইডাল ভলিউমের নিচে আছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, রেসিডুয়াল ভলিউম এবং এই ২ টা মিলে হচ্ছে হলো যে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তার মানে এগুলো কমে যাচ্ছে। টাইডাল ভলিউম কিন্তু প্রেগন্যান্সিতে অনেক বেড়ে যায়। টাইডাল ভলিউম অনেক বেড়ে যায়। আর আনচেঞ্জড থাকে কোন জিনিসগুলো? আনচেঞ্জড থাকে আপনার
ভাইটাল ক্যাপাসিটি যেটা সেটা আনচেঞ্জড থাকে। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে উপরে যাহা যাহা আছে সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এইটা আনচেঞ্জড থাকে। যদিও টাইডাল ভলিউম বেড়ে যাচ্ছে, আপনি ইন টোটাল বলবেন যে ভাইটাল ক্যাপাসিটি আপনার আনচেঞ্জড থাকে এবং টোটাল লাং ক্যাপাসিটি এটা কিছুটা কমে, বাট এটাও আনচেঞ্জড থাকার মতোই একটা কন্ডিশন। আরেকটা যেটা সেটা হচ্ছে হলো যে FEV1 এটা আনচেঞ্জড থাকে। আর হচ্ছে FEV1/FVC রেশিও এটাও কিন্তু আনচেঞ্জড থাকে। এক্সপিরেটরি ভলিউম আনচেঞ্জড থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এখানে টাইডাল ভলিউমটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। টাইডাল ভলিউম নরমালি যদি আমরা 450 ধরি, প্রেগন্যান্সিতে 600 থেকে 650 এর মতো এখানে টাইডাল ভলিউম। রেসপিরেটরি রেট কিন্তু খুব একটা বেশি বাড়ে না। আমাদের টোটাল মিনিট ভেন্টিলেশন বেড়ে যাচ্ছে। যেহেতু ডেড স্পেসটা আনচেঞ্জড থাকে, এই জায়গাটা ভেরি ইম্পোর্টেন্ট। ডেড স্পেসটা আনচেঞ্জড থাকে, সেইজন্য অ্যালভিওলার ভেন্টিলেশনও কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এই মিনিট ভেন্টিলেশন, অ্যালভিওলার ভেন্টিলেশন এটা বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে টাইডাল ভলিউম, নট রেসপিরেটরি রেট। রেসপিরেটরি রেট বাড়ে, বাট খুব বেশি যে বাড়ে ব্যাপারটা তা না। PO2 ওকে, PO2 অল্প একটু বাড়ে এবং পিএইচ এটাও অল্প একটু বাড়ে 7.44। কার্বন ডাই অক্সাইড লেভেল কিছুটা কমে 4.5 থেকে এটা হচ্ছে 4 kPa তে চলে আসে। ওটা তো নরমাল, এটা একটু মনে থাকবে যে PO2 কিন্তু স্লাইটলি অল্প একটু বাড়ে ইন কেস অফ প্রেগন্যান্সিতে। এই পেজটা ইজ ভেরি ইম্পোর্টেন্ট যে আমাদের টোটাল মিনিট ভেন্টিলেশনের জন্য মেইনলি হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউমটা বেড়ে যাচ্ছে আর রেসপিরেটরি রেট বাড়ে, কিছুটা বাড়ে। আমাদের কমে যাচ্ছে হচ্ছে টাইডাল ভলিউমের নিচে যাহা কিছু আছে সবকিছু আমাদের কমে যাচ্ছে। আর টাইডাল ভলিউমের উপরে যেটা ইন্সপিরেটরি ইন্সপিরেটরি রিজার্ভ ক্যাপাসিটি বা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এই জিনিসটা আনচেঞ্জড থাকে। ইন্সপিরেটরি ক্যাপাসিটি আনচেঞ্জড থাকে। ভাইটাল ক্যাপাসিটি আনচেঞ্জড থাকে। টোটাল লাং ক্যাপাসিটি আনচেঞ্জড থাকে। এখন ওডিসি কার্ভের ব্যাপারটা কি? ওডিসি কার্ভের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে ইন কেস অফ প্রেগন্যান্সি ওডিসিটা আসলে কোন দিকে যাবে এটা নির্ধারণ করতে আমাদের একটু প্রবলেম হয়। যদি আমরা এভাবে চিন্তা করি যে প্রেগন্যান্সিতে যেহেতু মাদারের হাইপার ভেন্টিলেশন হচ্ছে, তার মানে কার্বন ডাই অক্সাইড লেভেল কমে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইড লেভেল 4 kPa তে। তাহলে সেক্ষেত্রে যদি কার্বন ডাই অক্সাইড যদি কমে যায় আর হচ্ছে পিএইচ যদি বেড়ে যায়, তাহলে ওডিসিটা লেফটে শিফট হবে। আমরা যদি ওভাবে চিন্তা করি তাহলে আমাদের মাথায় কিন্তু এটা ঢুকে যাবে যে ওডিসি লেফটে শিফট হবে। কিন্তু ইন রিয়ালিটি ওডিসিটা ইন কেস অফ প্রেগন্যান্সি সবসময় রাইটে থাকবে। আপনাকে সবসময় এটা চিন্তা রাখতে হবে যে মায়ের কাছ থেকে ফিটাস অক্সিজেন নিবে। তার মানে মা অক্সিজেন ছেড়ে দিবে, ফিটাস অক্সিজেন নিবে। মাকে যদি অক্সিজেন ছেড়ে দিতে হয় তাহলে ওডিসিটাকে রাইটে শিফট থাকতে হবে। রাইটে শিফট থাকা মানে কি? রাইটে শিফট থাকা মানে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা এটা অনেক কম। যার কারণে অক্সিজেন ডেলিভারিটা এটা বেশি। এবং এই যে রাইটে শিফট সেটা হওয়ার মূল কারণ হচ্ছে 2-3 ডিপিজি যেটা, এই 2-3 ডিপিজিটা বেড়ে যায়। 2-3 ডিপিজি বেড়ে যাওয়ার কারণে ওডিসি কার্ভ রাইটে শিফট হচ্ছে, রাইটে শিফট হচ্ছে যার কারণে মা প্রচুর পরিমাণে অক্সিজেন দিয়ে দিচ্ছে অ্যাক্রস দ্য প্লাসেন্টা এবং ফিটাস সেটা অ্যাকসেপ্ট করছে। কিন্তু ইন আর্লি প্রেগন্যান্সিতে অথবা মনে করেন যে একটা লেবার্ড মানে যখন লেবারে যখন আছে সেটা প্রলং লেবার, সেখানে যদি মাদারের সিভিয়ার টাইপের আপনার হাইপোক্যাপনিয়া থাকে, হাইপার ভেন্টিলেশন যদি করতে থাকে, তাহলে সেক্ষেত্রে তার পিএইচটা অল্টার হয়ে যাবে এবং পিএইচ অল্টার হলে ওডিসিটা তখন ধীরে ধীরে রাইটের দিকে শিফট হবে। ওডিসিটা তখন ধীরে ধীরে লেফটের দিকে শিফট হবে। লেফটের দিকে শিফট হওয়া মানে হচ্ছে বা ফিটাসকে সে তখন অক্সিজেন সাপ্লাই দিতে পারছে না। তার মানে মাদারে আমরা
বোথ অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিসটা আমরা প্রিভেন্ট করব। এবং এই জায়গাতেই চলে আসে হচ্ছে আপনার লেবার অ্যানালজেসিয়ার একটা অন্যতম প্রধান মানে পজিটিভ দিক, যে লেবার অ্যানালজেসিয়া সাধারণত এই মাদারের হাইপার ভেন্টিলেশনটাকে প্রিভেন্ট করে, কারণ তার পেইনটাকে তখন কমায় দিচ্ছে। হাইপার ভেন্টিলেশন মেনলি ডিউ টু পেইন। এখন রেসপিরেটরি যে অ্যালকালোসিস, সেই রেসপিরেটরি অ্যালকালোসিস হওয়ার কারণে প্রেগন্যান্সিতে সাধারণত বাইকার্বনেট লেভেলটা একটু কম থাকে, এবং বাইকার্বনেটের রেনাল এক্সক্রিশন হওয়ার, কম্পেনসেটরি রেনাল এক্সক্রিশন হওয়ার জন্য তার বাইকার্বনেট লেভেলটা একটু কম থাকে। তাহলে আমরা সিম্পলি এভাবে চিন্তা করব যে প্রেগন্যান্সিতে ওডিসি কার্ভটা কোন দিকে থাকে? প্রেগন্যান্সিতে ওডিসি কার্ভ রাইটে থাকে। এরপর আসেন কার্ডিওভাস্কুলার চেঞ্জ। কার্ডিওভাস্কুলার ভিতরে অ্যানাটমিক্যাল আছে, চেঞ্জ আছে, ইন্ট্রাভাস্কুলার ভলিউমের চেঞ্জ হয়, কার্ডিয়াক আউটপুটের চেঞ্জ হয়, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সের চেঞ্জ হয়, আর তার সাথে সাথে সুপাইন হাইপোটেনশন সিনড্রোম তো আছেই। তো ভলিউম চেঞ্জ যেটা, এই ভলিউম চেঞ্জের ভিতরে আমাদের প্লাজমা ভলিউমটা বেশি বাড়ে দেন আমাদের আরবিসি মাস, যার কারণে আমাদের একটা ফিজিওলজিক্যাল একটা এনিমিয়া হচ্ছে। তো আরবিসি মাস এটা হচ্ছে 30%, আর প্লাজমা ভলিউম হচ্ছে 50%। আরবিসি অনলি 30%, আর আমাদের ভলিউম হচ্ছে 50%-এর কাছাকাছি। এবং এই ইন্ট্রাভাস্কুলার ভলিউম যেটা, এইটা চেঞ্জ হওয়া শুরু করে কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফ্রম দ্য ফার্স্ট ট্রাইমেস্টার এই জিনিসটা চেঞ্জ হওয়া শুরু করে। এবং কলয়েডাল অসমোটিক প্রেশার যেটা কমে যায়, এই কলয়েডাল অসমোটিক প্রেশার কমে যাওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে ডাইলিউশনাল কলয়েডাল অসমোটিক প্রেশারটা কমে যাচ্ছে। যখন ডেলিভারি যখন হচ্ছে তখন অটো ট্রান্সফিউশন হয়ে 500 ml এর মতো অটো ট্রান্সফিউশন হচ্ছে, যার কারণে আমাদের ভলিউমটা তখন আরো বাড়বে, প্লাজমা ভলিউমটা আরো বাড়বে। আর প্লাজমা ভলিউমটা নর্মাল কন্ডিশনে চলে আসে 6 উইক পোস্ট প্রেগনেন্সি, 6 উইকের ভিতরে এটা নর্মাল কন্ডিশনে চলে আসে। তাহলে আমাদের ভলিউম বাড়ে 30%, আর বিসি বাড়ে হচ্ছে, হেমাটোক্রিট বাড়ে হচ্ছে আমাদের 30%, আর ভলিউম হচ্ছে 50%। এনিমিয়া হচ্ছে ফিজিওলজিক্যাল এনিমিয়া, এবং এটা ভেরি বিগিনিং অফ দ্য ফার্স্ট ট্রাইমেস্টার এটা শুরু হয়ে যাচ্ছে। কলয়েডাল অসমোটিক প্রেশার এটা কমে যায়, যার কারণে এদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি থাকে। এই হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি থাকার কারণে ক্যাপিলারি ইনগর্জমেন্ট হওয়ার কারণে তাদের ইয়ারো ইডিমা থেকে সব ধরনের ইডিমা, যদি প্রিয়াক্লামশিয়া থাকে তাহলে তো আরো ইডিমা হবে। অটো ট্রান্সফিউশনে 500 ml এর মতো এক্সট্রা ব্লাড বডিতে ঢোকে, এবং এই সমস্ত ভলিউমের যত চেঞ্জ সেটা 6 উইকের ভিতরে নর্মাল হয়ে যাচ্ছে। এখন ইন্ট্রাভাস্কুলার ভলিউম যে বাড়ে, এই ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়ার কারণটা কি? ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়ার প্রধান কারণ হচ্ছে যে এখানে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্টিভেটেড হয়। এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন, আচ্ছা, রেনিন কোথায় থেকে আসে, অ্যাঞ্জিওটেনসিন কোথায় থেকে আসে, অ্যাঞ্জিওটেনসিন 1 কোথায় হয়, অ্যাঞ্জিওটেনসিন 2 কোথায় হয়, তারপর হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমটা কোথায় হয়, এই সবগুলো জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে, রিলিজটা কেন হচ্ছে? কারণ এখানে মূল জিনিসটা হচ্ছে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। একদম ইনিশিয়াল অফ দ্য প্রেগন্যান্সিতে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, এইটা একটা কজ। আরেকটা হচ্ছে প্রেগন্যান্সির যে সমস্ত হরমোন আছে, বিশেষ করে ইস্ট্রোজেন, এই ইস্ট্রোজেনটা ডিরেক্টলি রেনিন রিলিজ করে ফ্রম দ্য কিডনি। ইস্ট্রোজেন ডিরেক্টলি রেনিন রিলিজ করে ফ্রম দ্য কিডনি। আরেকটা কি, সেটা হচ্ছে ভেসোডায়ালেশন ডিউ টু প্রোজেস্টেরন। ভেসোডায়ালেশন ডিউ টু প্রোজেস্টেরন, তার মানে আমাদের ভেসোডায়ালেশন যখন হচ্ছে সেই সময় কিন্তু বডির কম্পেনসেটরি মেকানিজম হিসেবে রিফ্লেক্স রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন রিলিজ হয়। এদের প্রধান কারণ কি, ভেসোকনস্ট্রিকশন করা আর বডিতে সোডিয়াম এবং ওয়াটারকে রিটেইন করা বাই অ্যালডোস্টেরন, বাই রিলিজিং অ্যালডোস্টেরন। তো সেক্ষেত্রে ওই একই সিস্টেমে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যাক্সিসটা অ্যাক্টিভেটেড হয়ে অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে, এবং তারা সোডিয়াম এবং ওয়াটারকে ধরে রাখে। কিন্তু প্রেগনেন্সিতে সোডিয়ামটা কমে যায়,
এবং পটাশিয়ামটাও কিন্তু কমে যায়। কারণ অ্যালডোস্টেরন নিজে পটাশিয়ামকে রিলিজ করে, আর তার সাথে সোডিয়াম সে যতটুকু ধরে রাখে সেটা আবার ডাইলিউশন হয়ে যায়। যার কারণে প্রেগন্যান্সিতে বোথ সোডিয়াম এবং পটাশিয়ামটা কমে যাচ্ছে। ভেসোডাইলেশনের কি কজ আছে এটা আমরা সামনে আসবো। আর তাহলে অসমোলারিটির আ আমাদের ভলিউমটা বেড়ে যাচ্ছে, তাহলে অসমোলারিটির কি চেঞ্জ হয়? অসমোলারিটি প্রেগন্যান্সিতে কমে যায়। এটা হচ্ছে সোজাসাপটা কথা যে অসমোলারিটি প্রেগন্যান্সিতে কমে যাচ্ছে। আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যেরকম রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন যেরকম রিলিজ হচ্ছে, ঠিক তেমনি কিন্তু অ্যান্টি-ডায়াবেটিক হরমোনও কিন্তু রিলিজ হচ্ছে। অ্যান্টি-ডায়াবেটিক হরমোনটা মেইনলি রিলিজ হয় ইনিশিয়ালি যখন হচ্ছে আপনার আম ভেসোডাইলেশন হচ্ছে এবং যখন প্লাজমা ভলিউম যখন কম, সেই সময় আপনার অ্যান্টি-ডায়াবেটিক হরমোনটা রিলিজ হয়। কিন্তু মেইনলি হচ্ছে এখানে অ্যালডোস্টেরন এবং অসমোলারিটি কিন্তু এখানে কম। কার্ডিয়াকের আর কি চেঞ্জ হয়? কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যায় এবং কার্ডিয়াক আউটপুট 50% পর্যন্ত বাড়ে এবং এইটা ফার্স্ট ট্রাইমেস্টার থেকে শুরু হয়। কার্ডিয়াক আউটপুট বাড়ার পিছনে মূল কারণ হচ্ছে স্ট্রোক ভলিউম। এখন স্ট্রোক ভলিউম যে বাড়ছে তার মানে হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন এখানে চলে আসে। স্ট্রোক ভলিউম বাড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা বাড়ে। কারণ কি? যে বডিতে প্রচুর পরিমাণে পানি আছে। তার মানে হচ্ছে আপনার প্রিলোড বেড়ে যাচ্ছে। এই প্রিলোড যখন বাড়ে সেই সময় আপনার এন্ড ডায়াস্টোলিক ভলিউম, তার মানে যখন ডায়াস্টোল হয়, মানে সিস্টোলের পরে যে ডায়াস্টোল হয় সেই ডায়াস্টোলের ভলিউমটা তখন অনেক বেশি। এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা বাড়ে কিন্তু এন্ড সিস্টোলিক ভলিউমটা আনচেঞ্জ থাকে। দ্যাট ইজ নট ইম্পোর্টেন্ট। মেইন কথা হচ্ছে হলো যে কারণ এন্ড সিস্টোলিক ভলিউম বেড়ে যাওয়া হচ্ছে প্যাথোলজিক্যাল। তো এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়লে যখন বাড়বে তারপরে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল হিসেবে স্ট্রোক ভলিউমটা তখন বাড়বে। এখানে যে শুধুমাত্র এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়ে তাই না, এখানে ভেন্ট্রিকলের মাসল মাসও কিন্তু বাড়ে। তার মানে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, নট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন। প্রেগন্যান্সিতে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, নট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন। দিস ইজ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এখানে এন্ড ডায়াস্টোলিক ভলিউম এর পরিমাণ বেড়ে যায়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, নট লেফট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন। এবং হার্ট রেট আ হার্ট রেট বাড়ে, বাট হার্ট রেটটা মানে তুলনামূলকভাবে কম এবং এইটার ইনটেনসিটি সাধারণত 2nd ট্রাইমেস্টারে হার্ট রেটটার বাড়ার ইনটেনসিটিটা এখানে বেশি। এখানে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স যেরকম কমে যায়, ঠিক তেমনি পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যায়। এখানে সিস্টোলিক ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যাচ্ছে, বাট ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা অনেক বেশি কমে। যার কারণে ওয়াইড পালস প্রেশার হয়, ওয়াইড পালস প্রেশার হয় এবং মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশারও এখানে কমে যাচ্ছে। এখন আনচেঞ্জড কি থাকে? দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আনচেঞ্জড থাকে হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেশার, সিভিপি আনচেঞ্জড থাকে। আর পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার যেটা সেটা আনচেঞ্জড থাকে। আনচেঞ্জড কি থাকছে? এটা ভেরি ইম্পোর্টেন্ট। এখন ব্লাড প্রেশার যেটা, ব্লাড প্রেশারের সাধারণত এরা ব্লাড প্রেশারটা ইউজুয়ালি এরা মেইনটেইন করে, নরমাল রেঞ্জের ভিতরে মেইনটেইন করে। কিন্তু বোথ সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যায়। আপনাদেরকে মনে রাখতে হবে যে ডায়াস্টোলিকটা বেশি কমে, যার কারণে ওয়াইডেনিং অফ দ্য পালস প্রেশার এখানে হচ্ছে। আর এখানে একটা ক্যারেক্টারিস্টিক মারমার হয়। এই মারমারটা সাধারণত ইজেকশন সিস্টোলিক মারমার, যার কারণে এটা একটা ফ্লো মারমার। ফ্লো মারমার মানে কি? যখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে চাইবে, যখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে চাইবে সেই সময় ভেন্ট্রিকলের যে ভালভ গুলো আছে, এই ভালভ গুলার ইনক্যাপাসিটির জন্য এখান দিয়ে আ ব্লাডটা বেরোবে। মানে হচ্ছিল যে আ আ ভালভটা ঠিকমতো ক্লোজ হইতে পারবে না। যার কারণে সাধারণত এখানে রিগার্জিটেশন হয়, বোথ মাইট্রাল রিগার্জিটেশন অ্যান্ড ট্রাইকাসপিড রিগার্জিটেশন এবং এইটার কারণে আপনার ইজেকশন সিস্টোলিক মারমার অথবা ফ্লো মারমার তৈরি হতে পারে। ফ্লো মারমারের আরেকটা ব্যাপার হচ্ছে যে, যেহেতু ভলিউম বেশি সেজন্য কার্ডিয়াক আউটপুট বেশি। আর কার্ডিয়াক আউটপুট বেশি হলে এখানে একটা
মারমার হবে। যেহেতু হার্টকে এখানে অনেক বেশি কাজ করতে হচ্ছে। এখন কার্ডিয়াক আউটপুট এর ভিতরে যে আম আম আপনার স্ট্রোক ভলিউম, সেই স্ট্রোক ভলিউমটা কার্ডিয়াক আউটপুট এর সাথে স্ট্রোক ভলিউমটা যে হারে বাড়ছে, হার্ট রেটটা কিন্তু সে হারে সাধারণত বাড়ে না। এবং কার্ডিয়াক আউটপুটটা সাধারণত আপনার আম 12 উইক থেকে মানে আ একদম শুরু থেকে এটা শুরু হয় তো এবং 12 উইকের মধ্যে এটা 30% এ চলে আসে। টোটাল কার্ডিয়াক আউটপুট বাড়ে 50%, তো 12 উইকের ভিতরে এটা 30% এ এটা চলে আসে। এরপরে 12 উইক থেকে আপনার 28 উইক অথবা কোনো জায়গাতে বলা আছে 32 থেকে 36 উইক এই পর্যন্ত আপনার বাকিটুকু আপনার বাড়তে থাকে। কিন্তু এই 12 উইকের মধ্যেই এটা 30% এটা বেড়ে যায়। তো কার্ডিয়াক আউটপুট বাড়ার প্রধান কারণ কি? কার্ডিয়াক আউটপুট বাড়ার প্রধান কারণ হচ্ছে যে প্রিলোড বাড়ে, হার্ট রেট বাড়ে এবং তার সাথে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যায়। একটা ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এখানে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটির কোনো চেঞ্জ হয় না। মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটির এখানে কোনো চেঞ্জ হয় না। যখন লেবারে যখন আসবে এবং ইমিডিয়েটলি আফটার ডেলিভারি তখন কার্ডিয়াক আউটপুট তখন আরো বেড়ে যায়। তখন 80% পর্যন্ত কার্ডিয়াক আউটপুট বাড়তে পারে। 80% মানে হচ্ছে প্রি-প্রেগন্যান্সি থেকে 80% পর্যন্ত কার্ডিয়াক আউটপুট বাড়তে পারে। এটার কারণ কি? একটা হচ্ছে ক্যাটেকোলামাইন আরেকটা হচ্ছে আপনার অটো ট্রান্সফিউশন। তো লেবার অ্যানালজেসিয়া যেটা কি করে সেটা হচ্ছে হলো যে ক্যাটেকোলামাইনটাকে কমিয়ে দিচ্ছে। আচ্ছা এখন স্ট্রোক ভলিউম, এই স্ট্রোক ভলিউমটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়ার পিছনে প্রধান কারণ এবং স্ট্রোক ভলিউম সাধারণত আ আপনার একটা স্টিপ একটা বাড়ে এবং এটা এই স্টিপলি 28 উইক পর্যন্ত এটা বাড়তে থাকে। আর হার্ট রেট যেটা, হার্ট রেট হচ্ছে স্ট্রোক ভলিউম বাড়ে হচ্ছে 35% আর হার্ট রেট সাধারণত 25% বাড়ে। কার্ডিয়াক আউটপুট বাড়ে হচ্ছে 50%। কার্ডিয়াক আউটপুট 12 উইকের মধ্যেই আপনার 30% আপনার বেড়ে যায়। সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এটা আ কমে যাচ্ছে। কি কারণে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যাচ্ছে? সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমার পিছনে কারণ হচ্ছে আপনার প্রেগন্যান্সির যে সমস্ত হরমোন আছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এগুলোর ইফেক্ট তো আছেই বাট এগুলোর সাথে আর ২ টা হরমোন যেটা খুব ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে প্রোস্টাসাইক্লিন, আরেকটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। প্রোস্টাসাইক্লিন এবং নাইট্রিক অক্সাইড। এটার সাথে যেটা হয় সেটা হচ্ছে আলফা রিসেপ্টরের ডাউন রেগুলেশন হয় এবং ভেসেলস এর রেসপন্সিভনেস টা কমে যায়। তাহলে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যাওয়ার পিছনে কারণ কি? ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এর সাথে নাইট্রিক অক্সাইড এবং হচ্ছে প্রোস্টাসাইক্লিন। এবং ভেসেলস এর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আলফা রিসেপ্টরের ডাউন রেগুলেশন হয় এবং ভাস্কুলার রেসপন্সিভনেস টা কমে যাচ্ছে। এখন সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এটা 8 উইক থেকেই কমা শুরু করে। 8 উইক থেকেই কমা শুরু করে। ব্লাড ভলিউমও 8 উইক থেকেই বাড়া শুরু করে। আর কার্ডিয়াক আউটপুট 12 উইকের ভিতরে 30% বেড়ে যায়। এই টাইমিং গুলো ইম্পোর্টেন্ট এই কারণে যে যখন আপনার আম কোনো একটা সার্জারি হচ্ছে ডিউরিং দ্য প্রেগন্যান্সি সেই সময়ে আপনাকে এগুলো কনসিডারেশন এ রাখতে হবে। যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এটা 8 উইকের ভিতরে এটা কমে যাচ্ছে। তার মানে আপনি যখন একটা 8 উইকের একটা প্রেগন্যান্ট পেশেন্ট কে যদি অ্যাপেন্ডিসেক্টমি করেন, তাহলে তার যদি আপনি স্পাইনাল অ্যানেসথেসিয়া দেন, তাহলে আপনাকে এটা অবশ্যই চিন্তায় রাখতে হবে যে সেই সময়ে আপনার এসভিআর কিন্তু অনেক কম। এবং তার সাথে ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে। আম 8 উইকের মধ্যেই ব্লাড ভলিউম বাড়া শুরু করে যাচ্ছে এবং কার্ডিয়াক আউটপুট কিন্তু 12 উইকের ভিতরে আপনার 30% এ আপনার আ কাছাকাছি চলে আসছে। কাজেই তাকে না বেশি সিম্প্যাথেটিক স্টিমুলেশন দেওয়া যাবে, আবার না বেশি তার এসভিআর কমানো যাবে।
অ্যাortocaval compression এইটা সাধারণত 10-15% পেশেন্টের ক্ষেত্রে এটা দেখা যায় এবং এটা সাধারণত নিয়ার টার্মে এটা দেখা যায়। যদিও এটা 2nd ট্রাইমেস্টার অথবা 20 উইকস এর পর থেকেই এটা শুরু হয়ে যায় এবং মেক্সিমাম দেখা যায় হচ্ছে আপনার 36 উইকে। তার মানে অ্যাortocaval compression যে সবার হবে ব্যাপারটা তা না। এটা 10-15% এর ক্ষেত্রে এটা দেখা যায়। তো অ্যাortocaval compression এর ফিচার গুলো হচ্ছে আপনার হাইপোটেনশন, প্যালর, নসিয়া, ভমিটিং এবং এইটার প্রধান কারণ হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা কম্প্রেস হয়ে যাচ্ছে। যখন ইনফেরিয়র ভেনা কাভা যখন কম্প্রেস হচ্ছে, তখন ভেনাস রিটার্ন কম, তার মানে কার্ডিয়াক আউটপুট কম। কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার কারণে যেহেতু ইউটেরাসের নিজস্ব অটো রেগুলেটরি সিস্টেম নেই, সেজন্য ইউটেরাসের পারফিউশনও তখন কমে যাচ্ছে। আবার যদি গ্র্যাভিড ইউটেরাসটা অনেক মানে গ্র্যাভিড ইউটেরাস একদম ফুল টার্মের কাছাকাছি চলে আসে, সে সময় অ্যাওর্টাও কম্প্রেস হতে পারে এবং এই ধরনের সিচুয়েশন হলে আপনার ফিটাল অ্যাসফিক্সিয়া ডেভেলপ করার পসিবিলিটি থাকে। যখন একটা পেশেন্টের অ্যাওর্টোক্যাভাল কম্প্রেশন হবে, সেই সময়ে বডি একটা কম্পেনসেটরি মেকানিজম এ চলে যায়। এই কম্পেনসেটরি মেকানিজমের কারণে আপনার সিম্প্যাথেটিক ফ্লোটা বাড়ে এবং সিম্প্যাথেটিক ফ্লো যখন বাড়বে তখন তার এসভিআর বাড়বে এবং হার্ট রেট বাড়বে। এসভিআর বাড়ার কারণে ব্লাড বডির ডিপেন্ডেন্ট পার্ট থেকে আপনার বিভিন্ন কোল্যাটারালস তৈরি করে তখন আম সেন্ট্রালের দিকে আসবে। তো কি পাথওয়েতে সে সেন্ট্রালের দিকে আসে? অ্যাজাইগোস ভেইন, প্যারাভার্টিব্রাল ভেইন আর হচ্ছে এপিডুরাল ভেইন। ভেরি ইম্পোর্টেন্ট। অ্যাজাইগোস ভেইন, প্যারাভার্টিব্রাল ভেইন আর হচ্ছে এপিডুরাল ভেইন। অ্যাজাইগোস ভেইন, প্যারাভার্টিব্রাল ভেইন এবং হচ্ছে এপিডুরাল ভেইন। 10-15% এর কেসের ক্ষেত্রে হচ্ছে 20 উইকস এবং অনওয়ার্ড শুরু হয়, 36 উইকে ম্যাক্সিমাম থাকে এবং ইউটেরাসের কোনো অটো রেগুলেশন নাই। আমি যে সমস্ত কথাগুলো বারবার করে আপনাদের মানে ২-৩ বার করে বলছি, এটা বলার কারণ হচ্ছে এই জিনিসগুলো ইম্পোর্টেন্ট এবং ওই জিনিসগুলো যাতে ২-৩ বার শুনলে আপনার মনে থাকে সেজন্য। এখন ইউটেরাইন ডিসপ্লেসমেন্ট আপনি যেটা করবেন, ইউটেরাইন ডিসপ্লেসমেন্ট এট লিস্ট 15 ডিগ্রি এটা হইতে হবে। এখন ইউটেরাইন ডিসপ্লেসমেন্ট এটা পেশেন্টকে লেফট ল্যাটারাল ডিকুবিটাস করে মানে লেফট ল্যাটারাল পজিশন করে আ যেটা সেইটাতে আপনার সবচেয়ে ভালো আপনার রেজাল্ট পাওয়া যায় লেফট ল্যাটারাল। কিন্তু লেফট একটা ওয়েজ দিয়ে যদি আপনি টিল্টিং করেন সেটাতেও আপনার হয়ে যায়। কিন্তু সেইটার সাথে মানে লেফট ল্যাটারাল ইস মোর অ্যাপ্রোপ্রিয়েট দ্যান লেফট টিল্টিং। কিন্তু লেফট ল্যাটারাল তো আর সবসময় পসিবল না। যার কারণে আপনার মিনিমাম যেটা সেটা হচ্ছে হলো যে 15 ডিগ্রি টিল্টিং। আর যদি লেফট ল্যাটারাল যদি না করা পসিবল হয় তাহলে সেক্ষেত্রে ইউট্রাইন ডিসপ্লেসমেন্ট। যখন একটা পেশেন্টের আপনার সিপিআর লাগবে, আ একটা অবস্টেট্রিক পেশেন্টের সিপিআর লাগবে, সেই অবস্টেট্রিক পেশেন্টকে লেফট ল্যাটারাল করা পসিবল না। টিল্টিং যদি করতে হয় তাহলে অবশ্যই এইটা খেয়াল রাখতে হবে যে তার হার্ট মানে তার বডি যাতে একটা মানে শক্ত একটা জিনিসের উপরে আছে, যেটা ভেরি ডিফিকাল্ট। যার কারণে ইউটেরাইন ডিসপ্লেসমেন্ট ওই সময়ে মোর অ্যাডভোকেটেড। ইসিজির কি চেঞ্জ হয়? এই জিনিসটা হচ্ছে যে আপনার যদিও আপনাকে ওই ধরনের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স এটার ক্ষেত্রে নাই। কিন্তু আ এটা আ আপনার বিএমজি অন এক্সাম যখন সলভ করতে যাবেন তখন দেখবেন যে এই কোয়েশ্চেনটা ওখানে আছে যে ইসিজির কি চেঞ্জ হয়? তার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এখানে ইসিজিতে পিআর ইন্টারভাল আর হচ্ছে কিউটি ইন্টারভাল শর্ট হয়ে যায়। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে কিউআরএস এর চেঞ্জ হয়। এখন কিউআরএস এর কি চেঞ্জ হয়? হার্টটা প্রেগন্যান্সিতে যখন ডায়াফ্রাম উপরে উঠে আসছে, তখন হার্ট যেটা তখন আরো লেফটে সরে যায়। আরো লেফটে সরে যায়। যার কারণে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয়। এটা আপনি নরমালি এটা খেয়াল রাখবেন যে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয়। যদি প্রশ্ন মানে যে কোয়েশ্চেন করছে সে যদি মানে একদম খারাপ লোক না হয়ে থাকে, মানে বিশ্ব খারাপ লোক যদি না হয়ে থাকে তখন সেটাতে মানে কিচিমিচি লাগাইতে পারে।
যে কি ফার্স্ট ট্রাইমেস্টারে সে রাইট ওয়ার্ডে থাকে, আর সেকেন্ড ট্রাইমেস্টার মানে থার্ড ট্রাইমেস্টারে গিয়ে সে লেফটে শিফট হয়। মানে এত কিছু মনে রাখাটা আসলেই ডিফিকাল্ট। এটা আসলেই ডিফিকাল্ট। আপনি খালি এটা মনে রাখেন যে এখানে শিফটিং এর কোনো একটা ব্যাপার আছে। আপনি খালি এটা মনে রাখেন যে এ হচ্ছে লেফটে শিফট হয়। মানে লেফটে শিফট হওয়া মানে হচ্ছে যে এ ফুল টার্মে লেফট ওয়ার্ডে মানে ইয়া লেফট ওয়ার্ড সে ডেভিয়েশন হচ্ছে কিউআরএস কমপ্লেক্সটা। এখানে এসটি সেগমেন্টের ডিপ্রেশন হয় আর ফ্ল্যাটেন্ড পি ওয়েভ হয়। ফ্ল্যাটেন্ড পি ওয়েভ হয়, এসটি সেগমেন্টের ডিপ্রেশন হয়, কিউআরএস কমপ্লেক্স পিআর ইন্টারভাল কমে যায়, কিউটি ইন্টারভাল কমে যায়। কিউটি ইন্টারভালের এখানে একটা ব্যাপার আছে যে যে সমস্ত পেশেন্টের কিউটি প্রলং থাকে তাদের তো আপনার অ্যারিথমিয়া ডেভেলপ করার পসিবিলিটি অনেক বেশি থাকে যাদের কিউটি প্রলং থাকে। তো প্রেগনেন্সিতে আসলে যখন কিউটি ইন্টারভাল যখন কমে যায় তখন এই সমস্ত পেশেন্টেরও কিউটি ইন্টারভাল কমে যায়। কিন্তু যখন ডেলিভারি যখন হয়ে যায় তারপরে কিন্তু কিউটিটা আবার প্রলং হতে থাকে, এবং এই সমস্ত পেশেন্ট পোস্ট অপারেটিভ পিরিয়ডে কার্ডিয়াক ইভেন্ট হওয়ার পসিবিলিটি থাকে। এবং সেই সময় কি কি কার্ডিয়াক ইভেন্ট হতে পারে সেটা হচ্ছে প্রিম্যাচিউর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন মানে পিএসি, তারপর হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া, আর হচ্ছে paroxysmal supraventricular ট্যাকিকার্ডিয়া। এরপর আসেন এন্ডোক্রাইন ইফেক্টে। প্লাসেন্টা নিজে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে, এবং কোন কোন হরমোন প্লাসেন্টা থেকে রিলিজ হয়। এটা একটা ইম্পর্টেন্ট ফর এমসিকিউ যে প্লাসেন্টা থেকে রিলিজ হচ্ছে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, তারপর হচ্ছে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। একটা হচ্ছে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, আরেকটা হচ্ছে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, আর ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন মিলিয়ে হচ্ছে স্টেরয়েড হরমোন। তার মানে প্লাসেন্টা নিজে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। প্লাসেন্টা থেকে রিলিজ হয় এই এরিয়াটা মানে প্রত্যেকটা এরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন প্রেগন্যান্সি, বাট এন্ডোক্রাইনটা আপনাদেরকে একটু বেশি করে ইয়া করতে হবে, কারণ এন্ডোক্রাইনে এখানে গোলমাল পেকে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। কারণ এখানে অনেক চেঞ্জ হয় ইন প্রেগন্যান্সি। পুরা প্রেগন্যান্সি জিনিসটাই হচ্ছে হরমোনের খেলা। আপনি যদি বলেন যে ও হোয়াট ইজ হিউম্যান লাইফ? হিউম্যান লাইফ এর যত চেঞ্জ হয়, মানে ঠিক আছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে ফাইন। বাট হিউম্যান লাইফ এর যাহা কিছু চেঞ্জ হয় পুরাটাই হচ্ছে হরমোনের এক লীলা খেলা। আর সবচেয়ে বেশি লীলা খেলা হয় হচ্ছে এই প্রেগন্যান্সিতে। তাহলে প্লাসেন্টা নিজে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এখান থেকে রিলিজ হয় হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, তার সাথে সাথে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন এবং স্টেরয়েড হরমোনস যেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। সাধারণত প্রেগন্যান্সি একটা ইউথাইরয়েড কন্ডিশন। যদিও এখানে থাইরয়েড হরমোন এবং টিএসএইচ এর অনেক খেলাধুলা চলে, সেটা আমরা আলোচনা করব। সাধারণত প্রেগন্যান্সি একটা ইউথাইরয়েড কন্ডিশন, এবং এখানে থাইরয়েড গ্ল্যান্ডের একটা হাইপার অ্যাক্টিভিটি চলে, যার কারণে থাইরয়েড গ্ল্যান্ডের সাইজটা বড় হয়ে যায় ডিউ টু ফলিকুলার হাইপারপ্লাসিয়া, এবং ভাস্কুলারিটি বেড়ে যাওয়ার কারণে এটার সাইজটা বড় হয়ে যায়। কিন্তু তবুও অ্যাজ এ হোল যদি বলা হয় যে প্রেগন্যান্সি pregnant patient is normally a euthyroid condition, yes, pregnant patient is normally euthyroid. যদি বলা হয় যে প্রেগন্যান্ট প্যাশেন্ট ইজ নরমালি মানে ইজ এ মাইল্ড হাইপারথাইরয়েডিক, তাহলে ওটাও ট্রু। কিন্তু নেভার হাইপোথাইরয়েড, মানে প্রেগন্যান্সি কন্ডিশনটা ইজ নেভার হাইপোথাইরয়েড। এটা সাধারণত ইউথাইরয়েড কন্ডিশনে থাকে সাধারণত, বাট এটার খেলাটা আমরা জাস্ট পরের পেজে আসতেছি। বাট যদি একটু ভেজালে কোশ্চেন হয় তাহলে সেক্ষেত্রে যদি বলে যে মাইল্ড হাইপারথাইরয়েড কিনা, ইয়েস মাইল্ড হাইপারথাইরয়েড বাট নেভার হাইপোথাইরয়েড। প্রেগন্যান্সিতে প্যারাথাইরয়েড হরমোনের রিলিজ বেড়ে যাচ্ছে। এখানে আপনার গ্রোথ হরমোন এবং গোনাডোট্রপিন পিটুইটারি থেকে এটার রিলিজ কমে যায়, বাট বাকি যেগুলো প্রোল্যাকটিন, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন,
মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এরা বাড়তে থাকে এবং এখানে পিটুইটারি গ্ল্যান্ডেরও এখানে সাইজটা বেড়ে যায়। অ্যাড্রেনাল হরমোন যেগুলা মানে স্টেরয়েড এরা বাড়তে থাকে আর অ্যালডোস্টেরন এটা তো বের হলোই। বোথ স্টেরয়েড বেড়ে যায় এবং হচ্ছে অ্যালডোস্টেরন। স্টেরয়েড কারণ হচ্ছে ১ নম্বর কথা স্ট্রেসফুল কন্ডিশন, ২ নাম্বার হচ্ছে বডিকে একটা নতুন একটা সিচুয়েশনে আনতে হচ্ছে। এখানে একটা সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয় যার কারণে স্টেরয়েড বেড়ে যায়। অ্যালডোস্টেরন কারণ বডিকে পানি ধরে রাখতে হচ্ছে যার কারণে অ্যালডোস্টেরন বেড়ে যায়। ইনসুলিন, বডিতে ইনসুলিন সিক্রেশন বাড়ে, ঠিক তেমনি ইনসুলিনের রেজিস্ট্যান্সও বাড়ে। ইনসুলিনের সিক্রেশন বাড়ে আবার ইনসুলিনের রেজিস্ট্যান্সও বাড়ে। ইনসুলিনটা প্লাসেন্টা দিয়ে ক্রস করে না, যার কারণে মাদারের যদি হাইপারগ্লাইসেমিয়া হয় তখন ফিটাসেরও হাইপারগ্লাইসেমিয়ার একটা ইফেক্ট দেখা দেয়, যার কারণে ফিটাল কন্ডিশনে ইনসুলিন বাড়তে থাকে। যার কারণে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে এই ইনসুলিনটা যখন বেশি থাকে আর মায়ের গ্লুকোজ যখন আর থাকে না, তখন নিউনাটাল হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে। তার মানে মাদারের হাইপারগ্লাইসেমিয়া হলে নিউনাটাল হাইপোগ্লাইসেমিয়া। মাদারের যদি হাইপারগ্লাইসেমিয়া হয় তাহলে ফিটাল ইনসুলিন প্রোডাকশনটা বেড়ে যায়। ফিটাল ইনসুলিন প্রোডাকশন, নট মাদার ইনসুলিন প্লাসেন্টা গিয়ে ফিটাসে যাচ্ছে, বরঞ্চ ফিটাল ইনসুলিন প্রোডাকশনটা বেড়ে যায় এবং ফিটাসের হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ নিউনাটাল হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে থাকে এবং প্লাসেন্টাতে প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ বেড়ে যায় এবং এই সমস্ত প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে হচ্ছে একটা প্রোস্টাসাইক্লিন থাকে এবং এই প্রোস্টাসাইক্লিনটা ভেসোডাইলেশন করে। আচ্ছা, এবার আসেন হচ্ছে থাইরয়েডে। থাইরয়েডের কি খেলা হয় এখানে? এখানে মূল খেলা যেটা সেটা হচ্ছে যে আপনার হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন যেটা প্লাসেন্টা থেকে রিলিজ হচ্ছে, সে নিজে টিএসএইচ এর মতো কাজ করে। তো নরমালি পিটুইটারি থেকে টিএসএইচ এসে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেশন দিবে এবং এখান থেকে T3 T4 রিলিজ হবে। এই T3 T4 তখন একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে টিএসএইচ এর রিলিজটাকে কমাবে। কিন্তু প্রেগন্যান্সিতে যেটা হয় সেটা হচ্ছে যে নরমাল এই সাইকেল চলার সাথে সাথে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এসে সে থাইরয়েডে টিএসএইচ এর মতো কাজ করে বলে সে থাইরয়েডের রিসেপ্টর গুলোকে টিএসএইচ এর মতোই সে স্টিমুলেশন দেয়। যার কারণে বেশি, বেশি পরিমাণে T3 T4 রিলিজ হতে থাকে। যখনই বেশি, বেশি পরিমাণে T3 T4 রিলিজ হবে সেই সময়টাই তো হাইপারথাইরয়েড কন্ডিশন। যার কারণে বলা যায় যে প্রেগন্যান্সি একটা হাইপারথাইরয়েড কন্ডিশন। কিন্তু কিছুদিন পরে কিছুদিন পরে মানে ইনিশিয়ালি T3 T4 টা বাড়তে থাকে, ফ্রি T3 T4 ও পরিমাণও বাড়তে থাকে। এই সময় TSH এর পরিমাণটা কমে যায় এবং এই যে TSH এর পরিমাণটা কমে যাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট প্রেগন্যান্সিতে। যার কারণে আমার আগের স্লাইডে ছিল যে TSH এর পরিমাণ এটা ফার্স্ট স্লাইডে TSH এর পরিমাণ 50% কমে যায় ইন ফার্স্ট ট্রাইমেস্টার। কারণ ইনিশিয়ালি আপনার হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিনের কারণে T3 T4 বেশি রিলিজ হয়, ফ্রি T3 T4 এর পরিমাণটা বেশি থাকে, যার কারণে TSH এখানে কমে যায়। কিন্তু কিছুদিন যাওয়ার পরে এই ইস্ট্রোজেনের ইফেক্টের কারণে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন রিলিজ হইতে থাকে। মানে একটা প্রোটিন যার সাথে এই প্রোটিনের সাথে এই T3 T4 গুলো বাইন্ড করবে। যার কারণে ফ্রি T3 T4 এর পরিমাণটা এই সময় কমে যায়। তাহলে মোদ্দা কথা কি হলো? মোদ্দা কথা হচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে TSH এর পরিমাণটা কমে যাচ্ছে। কারণ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এসে এখানে প্রচুর পরিমাণে T3 T4 রিলিজ করছে, যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে এখানে TSH রিলিজটা কমায় দিচ্ছে। যার কারণে TSH এর পরিমাণটা কমে যাচ্ছে ডিউ টু দ্য ইফেক্ট অফ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। কিন্তু ইন কেস অফ সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে TSH টা নরমাল লেভেলে চলে আসে, কারণ তখন হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিনের পরিমাণটা তখন কমে যায়। তখন সে নরমাল লেভেলে চলে আসে। TSH টা নরমাল লেভেলে চলে আসে। TSH এর সাথে, সাথে
প্যারাথাইরয়েডের রিলিজটা বেড়ে যাচ্ছে, প্যারাথাইরয়েড হরমোন। কারণ কি? কারণ মায়ের বডি থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বাচ্চার বডিতে চলে যায়। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বাচ্চার বডিতে চলে যায় এবং এই সমস্ত ক্যালসিয়াম আ মা উম মানে আপনার নরমাল পদ্ধতিতে বডিতে আপনার সে করতে পারে না, আ মিট করতে পারে না। যার কারণে প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হওয়া লাগে এবং প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হয়ে বোন থেকে ক্যালসিয়ামটা আসে, রেনাল টিউবিল থেকে অ্যাবজর্পশন হয় এবং ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করে সে ক্যালসিয়ামটাকে সে সাপ্লিমেন্ট করে। এবার হচ্ছে ইনসুলিন। প্রেগন্যান্সিতে আপনার ইনসুলিন রিলিজ হয়, রিলিজ বেড়ে যাচ্ছে কিন্তু ইনসুলিনের সেনসিটিভিটি অনেক কমে যাচ্ছে এবং এই পুরোটার পিছনে দোষ হচ্ছে প্লাসেন্টা থেকে যে হরমোনটা রিলিজ হয় হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, সেই হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন এই কাজটা করছে যে ইনসুলিনের সেনসিটিভিটিটাকে সে কমিয়ে দিচ্ছে। আবার হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন সে আরেকটা কাজ করে কি যে সে ব্লাড গ্লুকোজ মানে গ্লুকোনিওজেনেসিসটাকে সে বাড়িয়ে রাখে। গ্লুকোনিওজেনেসিসটাকে সে বাড়িয়ে রাখে। প্রেগন্যান্সির আম আ প্রেগন্যান্ট একটা প্রেগন্যান্ট পেশেন্ট এই গ্লুকোজ এবং ইনসুলিনের এই হযবরল কন্ডিশনের কারণে তারা যদি ডায়াবেটিক থাকে তাহলে সেক্ষেত্রে র‍্যাপিড হাইপোগ্লাইসেমিয়া তে চলে যেতে পারে। আবার র‍্যাপিড কিটোঅ্যাসিডোসিসও এরা ডেভেলপ করতে পারে। তাহলে কার্বোহাইড্রেটের যে মেটাবলিজম, এই মেটাবলিজম প্রেগন্যান্সিতে উল্টাপাল্টা হয়ে যায়। তো উল্টাপাল্টা হওয়ার পেছনে কারণ কারা? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তার সাথে এই হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন আর হচ্ছে কর্টিসল। এরা সবাই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস যেরকম করে ঠিক তেমনি গ্লাইকোজেনোলাইসিসও তেমন করে। তাহলে প্রেগন্যান্সিতে আপনার ব্লাড গ্লুকোজের পরিমাণটা বেশি এবং প্রেগন্যান্সিতে আপনার ইনসুলিন রিলিজ হওয়ার পরিমাণ বেশি এবং বিটা সেলের হাইপার অ্যাক্টিভিটি এ সময় হয়। বিটা সেলের হাইপারপ্লাসিয়া হয় এবং ইনসুলিন রিলিজও এই সময় বেড়ে যায়। রেনাল ইফেক্ট, যে প্রেগন্যান্সিতে আপনার যেহেতু ব্লাড ভলিউম বেশি, তার কার্ডিয়াক আউটপুট বেশি, তার মানে কিডনির ব্লাড ফ্লোটা বাড়বে এবং জিএফআর ও বাড়বে এবং এটা 50% পর্যন্ত বাড়তে পারে। তাহলে জিএফআর যদি বাড়ে, আপনার কিডনি দিয়ে সব বাড়ায় যাবে। আপনার ক্রিয়েটিনিন বাড়ায় যাবে, ইউরিয়া বাড়িয়ে যাবে, প্রোটিন বেরিয়ে যাবে এবং প্রোটিন বেরিয়ে যাওয়ার কারণে আপনার বডির অ্যানায়ন গ্যাপ কমে যাবে। আবার এটার পিছনে কারণ হচ্ছে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড, মানে মূল কথা হচ্ছে প্রোটিন। গ্লুকোজ বেরিয়ে যাচ্ছে। তার মানে গ্লুকোজ বেরিয়ে যাচ্ছে, প্রোটিন বেরিয়ে যাচ্ছে, ক্রিয়েটিনিন এবং ইউরিয়া বেরিয়ে যাচ্ছে। এবং রেসপিরেটরি অ্যালকালোসিস এর জন্য বাইকার্বনেটও বেরিয়ে যাচ্ছে। প্লাজমা অসমোলারিটি কমে যাচ্ছে। তার মানে এখানে ২ টা জিনিস একটু আলাদাভাবে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে প্লাজমা অসমোলারিটিটা কমে যায়। আর হচ্ছে অ্যানায়ন গ্যাপটা প্রেগন্যান্সিতে কমে যায়। প্রেগন্যান্সিতে ইউটিআই হওয়ার পসিবিলিটি বেশি থাকে। হেমাটোলজিক্যাল চেঞ্জ, আমাদের প্লাজমা ভলিউম আমাদের বাড়ছে 50%, আরবিসি বাড়ছে 30%, ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া যার কারণে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, হেমাটোক্রিট কমে যাচ্ছে। আ আপনার WBC-র কাউন্ট যেটা, সেই WBC কাউন্টটা বেড়ে যায় ইন কেস অফ প্রেগন্যান্সি এবং আ এটা মেইনলি ডিউ টু দ্য ইফেক্ট অফ ইস্ট্রোজেন এবং নিউট্রোফিলের পরিমাণটা বেশি থাকে। বাট ইমিউন সেল যেগুলা B এবং T লিম্ফোসাইট এগুলোর সাপ্রেশন হয় যার কারণে প্রেগন্যান্সিতে ইনফেকশন হওয়ার একটা পসিবিলিটি থাকে। প্লেটলেট, এইটা ভেরি ইম্পোর্টেন্ট প্লেটলেট। প্লেটলেটের প্রোডাকশন বাড়ে, প্লেটলেটের ফাংশন ঠিক থাকে, কিন্তু প্লেটলেটের পরিমাণ কমে যায়। প্লেটলেটের পরিমাণ কমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে হিমোডাইলিউশন, আরেকটা হচ্ছে প্লেটলেট কনজাম্পশন। হিমোডাইলিউশন এবং হচ্ছে প্লেটলেট কনজাম্পশন। কিন্তু প্লেটলেটের প্রোডাকশন কিন্তু বেড়ে যায়। এটা মোস্ট ইম্পোর্টেন্ট যে প্লেটলেটের প্রোডাকশন বেড়ে যায় এবং প্লেটলেট ফাংশন ঠিক থাকে। প্লেটলেটের প্রোডাকশন বেড়ে যাচ্ছে, প্লেটলেটের ফাংশন ঠিক থাকছে, কিন্তু প্লেটলেটের পরিমাণ কাউন্ট কমে যাচ্ছে। কারণ হচ্ছে হিমোডাইলিউশন, আরেকটা হচ্ছে কনজাম্পশনটা বেড়ে যাচ্ছে।
আর হেমাটোলজিক্যাল চেঞ্জ কি হয় এখানে? মূল কথা হচ্ছে সমস্ত কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো বেড়ে যাচ্ছে এক্সেপ্ট ফ্যাক্টর 11 এবং ফ্যাক্টর 13। এক্সেপ্ট ফ্যাক্টর 11 এবং ফ্যাক্টর 13 সমস্ত কোয়াগুলেশন ফ্যাক্টর বেড়ে যাচ্ছে। ফ্যাক্টর 11 এবং ফ্যাক্টর 13 এরা বাড়ে না, এরা কমে যায়। আর কোন কোন জিনিস কমে যায়? আপনাকে মূল জিনিসটা কি, যে প্রেগনেন্সি হচ্ছে একটা প্রোথ্রম্বোটিক স্টেট। একটা প্রোথ্রম্বোটিক স্টেট, তার মানে থ্রোম্বোসিস এখানে ফ্যাসিলিটেট হয়, কিন্তু ফিব্রিনোলাইসিস এখানে ফ্যাসিলিটেট হয় না। যার কারণে এখানে ফিব্রিনোলাইসিসের যাহা যাহা আছে এবং বডিতে যত ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট আছে এগুলো সব কমে যায়। ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট তার মানে হচ্ছে আপনার অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, তারপর হচ্ছে প্রোটিন এস, হেপারান সালফেট, এই সমস্ত জিনিসগুলো কমে যায়। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এটাও কমে যায়। আচ্ছা, তো এটা একটা প্রোথ্রম্বোটিক স্টেট এবং এই প্রোথ্রম্বোটিক স্টেটের কারণে আপনার ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। ফিব্রিনোলাইটিকটা কি, যে একটা থ্রোম্বাস ডেভেলপ করার পরে যখন ফিব্রিন মেশ হয়ে যায় সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটি। তাহলে এটা হচ্ছে প্লাজমিনোজেন থেকে প্লাজমিন হয়ে সেই প্লাজমিনটা আপনার ফিব্রিনোলাইসিস করবে। তো প্লাজমিনোজেনকে কে অ্যাক্টিভেট করবে? সেটা হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। তার মানে এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরটাই এখানে ইনহিবিট হয় বাই দ্য রিলিজ অফ সাবস্টেন্স ফ্রম দ্য প্লাসেন্টা। তার মানে এখানে ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, এখানে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট কমে যাচ্ছে, কিন্তু সমস্ত কোয়াগুলেশনের ফ্যাক্টর পরিমাণ বাড়ে এবং তার ভিতরে একটা অন্যতম কোয়াগুলেশন ফ্যাক্টর হচ্ছে ফিব্রিনোজেন। ফিব্রিনোজেনের পরিমাণ কিন্তু বেড়ে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। আর কমে যায় কি কি কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোর ভিতরে? ফ্যাক্টর 11 এবং ফ্যাক্টর 13। এবার জিআই ইফেক্ট হচ্ছে গ্র্যাভিড ইউটেরাসের কারণে আপনার ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেশারটা বেড়ে যাচ্ছে, কারণ এখানে সে প্রেশার দিচ্ছে, ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেশারটা বেড়ে যাচ্ছে, গ্যাস্ট্রিক প্রেশার, এবং লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটারের টোন কমে যাচ্ছে ডিউ টু হরমোন প্রজেস্টেরন। এখন ব্যারিয়ার প্রেশার নামে একটা কথা আছে। ব্যারিয়ার প্রেশারটা কি? ব্যারিয়ার প্রেশারটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন দ্য লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার টোন এবং হচ্ছে গ্যাস্ট্রিক প্রেশার। নর্মালি গ্যাস্ট্রিক প্রেশার হচ্ছে 5 থেকে 10 মিলিমিটার মার্কারি। নর্মাল গ্যাস্ট্রিক প্রেশার 5 থেকে 10 মিলিমিটার মার্কারি, এবং লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার টোন এটা তৈরি করে হচ্ছে 20 থেকে 30 মিলিমিটার অফ মার্কারি। এই দুইটার বিয়োগফল হচ্ছে ব্যারিয়ার প্রেশার, যেটা হচ্ছে 15 থেকে 20। তাহলে আমরা যদি এভাবে খেয়াল রাখি যে ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেশার হচ্ছে 10, ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেশার 10, লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার টোন হচ্ছে 30, আর ব্যারিয়ার প্রেশার হচ্ছে 20। তো প্রেগনেন্সিতে কি হয়, যে ব্যারিয়ার প্রেশারটা কমে যায়, কমে যায়, মনে রাখতে হবে কমে যায়, এটা মনে রাখবেন, কমে যায়, ব্যারিয়ার প্রেশার কমে যায়, ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেশার বেড়ে যায়, লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার প্রেশার কমে যায়। তো ব্যারিয়ার প্রেশার ইকুয়াল টু, নর্মালি আমরা যদি বলি যে লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার প্রেশার মাইনাস ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেশার, তো আমার ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেশারটা যখন বেড়ে যাচ্ছে বিয়োগ চিহ্নের এই পারে বেড়ে যাচ্ছে, এবং লোয়ার ইসোফিজিয়াল স্ফিংটার প্রেশার যখন কমে যাচ্ছে, সেই সময় আমাদের ব্যারিয়ার প্রেশারটা কমে যাবে। নর্মাল ব্যারিয়ার প্রেশার হচ্ছে 20, এবং এই ব্যারিয়ার প্রেশার কমে যাওয়ার কারণেই তাদের রিফ্লাক্স ডিজিজ গুলো হয়। টার্মসটা কিন্তু হচ্ছে ব্যারিয়ার প্রেশার, মানে নর্মালি বলতেছি যে ঠিক আছে, আপনি বলতে পারেন যে রিফ্লাক্স ডিজিজ হওয়ার পিছনে প্রধান কারণ কি, আপনি বলতে পারেন যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার টোনটা কমে যাচ্ছে, কিন্তু
ঠিক আছে, দ্যাটস স্মার্ট যে আপনি বললেন যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার টোন, বাট ইট উড বি মোর স্মার্ট আপনি যদি বলেন যে ইয়েস ব্যারিয়ার প্রেশারটা কমে যাচ্ছে। মানে শুনতে ভালো লাগে যে ব্যারিয়ার প্রেশার, তাই না? তাহলে ব্যারিয়ার প্রেশার জিনিসটা কি? সেকেন্ড কোয়েশ্চেন। ব্যারিয়ার প্রেশার জিনিসটা কি? তখন আপনি আরেকটু বললেন যে দিস ইস দ্য ডিফারেন্স বিটুইন এই অ্যান্ড এই। তো এখানে গ্যাস্ট্রিক মোটিলিটি নরমাল প্রেগন্যান্সিতে নরমাল থাকে। বাট যখন মানে যখন সে লেবারে যায়নি সেই সময় নরমাল থাকে। কিন্তু যখন লেবারে যায় তখন গ্যাস্ট্রিক মোটিলিটি কমে যায় আর ওপিওয়েড ইফেক্ট এর কারণে গ্যাস্ট্রিক মোটিলিটি তখন কমতে পারে। যার কারণে আপনার র‍্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন এবং ইনটিউবেশন এর এখানে প্রয়োজন আছে।